এই মৃত্যুকে কেন্দ্র করে কিছু রহস্য এবার প্রকাশ্যে আসছে। বেগম খালেদা জিয়া তিনি আজকে নন, তিনি অনেক আগেই মারা গিয়েছেন। তার ছেলে কোকো মারা গেছে, সে যেমন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্ব তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবো, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে। যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিবস সামনে এনেছে, সেই ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না। সে জানতে দিল না বললে ভুল হবে, তার গুণধর পুত্র জানতে দিল না। তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন। দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে, তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করে দিলেন। যে খালেদা জিয়া আসলে মারা গিয়েছেন নভেম্বর মাসের 29 তারিখে, যে শুধুমাত্র মাস্ক কেটে দিয়ে একটা শো পিসের মতো এটাকে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে তারেক রহমান বাংলাদেশে আসে, আইসা নমিনেশন টিউশন সব কিছু কনফার্ম। আমরা আসলে কি খালেদা জিয়া প্রায় 1 মাস আগে মারা গেছে, নাকি খালেদা জিয়া আজকে সকাল 6টা মারা গেছে? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মারা গেছেন বেগম খালেদা জিয়া। দর্শক মণ্ডলী, তার এই মারা যাওয়াকে নিয়ে অনেক গুঞ্জন গুজব রয়েছে। কেউ কেউ বলছেন তিনি মারা গিয়েছেন আরো 1 মাস আগে। দর্শক, এই প্রেক্ষিতে অনেকেই বলার চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস প্ল্যান রয়েছে। দর্শক, বলা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ফলে হয়েছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো যোগসাজশ রয়েছে কিনা, বা বিএনপির কোনো যোগসাজশ রয়েছে কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন, নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই মা তার সন্তানের জন্য, তার সন্তানের চিকিৎসার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর কি আকুতি মিনতি, সে কি আর্তনাদ। আমার ছেলেকে সুস্থ করা যাবে না, কোনোদিন সেজন্য আমি বলছি তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ তার সেই কুসন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেললো। যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওয়াকারের আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে আমন্ত্রণ করা হয়, বেগম জিয়া যান, এরপর সেখান থেকে এসে এভার কেয়ার হসপিটালে তিনি অ্যাডমিট হন। তার 2 দিন পরই বেগম জিয়া মারা গেছেন, কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার লাশটা সামনে আনা হয়নি, ঘোষণা দেওয়া হয়নি তিনি মারা গেছেন। এরপর বারবার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বহু নাটক সাজিয়েছে। এখানে তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেটাই করেছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরে আসলেন, তার যাবতীয় সকল কর্মযজ্ঞ সম্পাদন করলেন। প্রথমে বিমানবন্দরে নামলেন, মাটির গন্ধ শুকলেন, মাটিতে পা রাখলেন, 300 ফিটে জনসভায় ভাষণ দিলেন। সেখান থেকে এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে গেলেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়ার প্রয়োজন ছিল, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হলেন। আদির কবর জিয়ারত করলেন, জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন। সকল কর্মযজ্ঞ যখন সম্পন্ন হয়ে গেছে, ঠিক তখন আজ ভোর সকাল 6টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়া মরে গেছে আর অনেক আগে। আপনাদেরকে আমি বলেছিলাম না যে তারেক রহমান সব কর্মযজ্ঞ সম্পাদন করলো, মিডিয়া প্রত্যেকটা ফুটেজ সামনে আনলো, কিন্তু এভার কেয়ার হসপিটালে বেগম জিয়াকে দেখতে গিয়ে সেখানে কোনো ফুটেজ আমরা দেখতে পেলাম না। সেখানে সন্দেহের বার্তা দিয়েছিল। তাছাড়াও আমি অনেকবার বলেছি খালেদা জিয়া বেঁচে নেই, আমাদের সোর্সের মাধ্যমে আমরা জেনেছি, আপনারা অনেকে বিশ্বাস করেন না, গালমন্দ করেছেন। আমি জানতাম উনি আরো আগেই মারা গেছেন, কারণ এর আগেও তিনি অসুস্থ হয়েছেন, হসপিটালে অ্যাডমিট হয়েছেন। তার ফুটেজ আমরা মিডিয়াতে দেখেছি, সবাই দেখেছে, স্থির চিত্র দেখেছি তার পরিবারের সদস্যদের সাথে। কিন্তু এবার হসপিটালে অ্যাডমিট হওয়ার পর থেকে তার কোনো ফুটেজ আমাদের চোখের সামনে আর আসে নাই। সেক্ষেত্রে তখনই আমি ধরে নিয়েছিলাম খালেদা জিয়ার বেঁচে নাই, এবং এরপর আমি আপনাদেরকে জানিয়েছিলাম মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে। যেই নারী, যেই মহিলা, তার জন্মদিনের কোনো ঠিক নাই, তার বিয়ের যেই কাবিননামা সেখানে একটা জন্মদিন, তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেখানে একটা জন্মদিন, তার প্রধানমন্ত্রিত্ব যেই সনদগুলো আছে বা যেই নথিগুলো আছে সেখানে একটা জন্মদিন। আর সব থেকে লজ্জাজনক যে বিষয়টা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুবার্ষিকী 15 আগস্ট তাকে নির্মমভাবে পরিবার সমেত হত্যা করা হয়, সেদিন বেগম জিয়া এবং তার নেতাকর্মীরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করতেন। জাতির জনকের মৃত্যু দিবসে তারা মিথ্যা একটা উৎসব পালন করতেন, মিথ্যা একটা ভুয়া জন্মদিনের উৎসব পালন করতেন। সেই নারীর মৃত্যু দিবসটা সঠিক দিবস কোনটা সেটা বাংলাদেশের মানুষ জানে না, সেটা তার দলের নেতাকর্মীরা জানে না। বেগম জিয়া ঠিক কত তারিখে মারা গেছেন এই বিষয়টা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজীবন ধোঁয়াশা থেকে যাবে। যেমনটা তার জন্মদিনের তারিখের ব্যাপারে আমরা সত্যিটা কেউই জানি না, খোদ বিএনপি নেতাকর্মীরা জানে না, ঠিক তেমনিভাবে তার মৃত্যু দিবস সত্যিকার অর্থে কবে সেটা আমরা জানি না। এটা কিন্তু ইতিহাসের একটা বিচার, আপনারা যে যাই বলেন না কেন, এটা হচ্ছে ইতিহাসের বিচার। যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিবস সামনে এনেছে, সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস
বাংলাদেশের মানুষকে জানতে দিল না। সে জানতে দিল না বললে ভুল হবে, তার গুণধর পুত্র জানতে দিল না। তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন। দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে, তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করে দিলেন। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তারেক রহমানকে 2007 সালে যখন সেনাবাহিনী পিটিয়ে মাজা ভেঙে দিয়েছিল, তখন খালেদা জিয়ার আর্তনাদ দেখে, একজন মায়ের আর্তনাদ দেখে একজন সন্তান হিসেবে আমার ব্যাপক খারাপ লেগেছিল, মারাত্মক খারাপ লেগেছিল। কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো আবেগ কাজ করতেছে না, আমার মধ্যে কোনো ভালোবাসা সহানুভূতি কাজ করতেছে না। কেন জানেন? 5 আগস্টের পর বিএনপি যা করেছে এবং খালেদা জিয়ার যে সমর্থন ছিল, তাছাড়াও শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় সেদিন তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন বেগম জিয়া। অথচ শেখ হাসিনা তার অসুস্থতার সংবাদ শোনার পর তিনি তাকে সমবেদনা জানিয়েছেন এবং আজকে তিনি মারা গেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ছিল না হিংসার মতো একটা চোখে দেখা, কিন্তু না, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও গভীর শোকাক্রান্ত হয়েছেন, শোক প্রকাশ করেছেন। এটা হচ্ছে গিয়া রাজনৈতিক শিষ্টাচার, যেই শিষ্টাচার বিএনপির মধ্যে বিন্দুমাত্র নাই। শিষ্টাচারের রাজনীতি বিএনপি কখনো করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করি, বঙ্গবন্ধু কন্যা আল্লাহ মাফ করুক যেদিন চলে যাবেন, আপনারা দেখবেন বিএনপি নেতাকর্মীরা নগ্ন উৎসব পালন করবে, যেমনটা 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ফ্রিডম পার্টির নেতারা করেছিল। পরবর্তীতে বিএনপি সেটার সিলসিলা বজায় রেখেছে। ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যার কিছু হলে আর দেখবেন হোলি খেলবে, রঙের উৎসব পালন করবে। এটা তাদের চরিত্র, এটা তাদের বৈশিষ্ট্য। সো এই মুহূর্তে সেই নেত্রী, যে নেত্রী 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল, তার সন্তান, যে নেত্রী অসংখ্যবার আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার চেষ্টা করেছিল, যে নেত্রী গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যে নেত্রী বাংলাদেশে মৌলবাদের রাজনীতিকে সামনে এনেছে, যে নেত্রী জামাত ইসলামের মতো চরমপন্থী উগ্রপন্থী দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, সংসদে ঠাঁই দিয়েছে যুদ্ধাপরাধী রাজাকারদেরকে, তার প্রতি ভালোবাসা আসলে আমার আসবে না। কারণ আমি চাই সৃষ্টিকর্তা তাকে মাফ করে দিক, তিনি ভালো থাকুক পরপরে, বাট তার জন্য সহানুভূতি, মায়া, ভালোবাসা এগুলো আমার মধ্যে থেকে আসবে না। না আসলে সেটা আমি জোর করে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। সবাই ভালো থাকবেন। আবার বলতেছি, আমি আগেই বলেছিলাম দেশমাতা আর বেঁচে নাই, আপনারা বিশ্বাস করেন নাই। দেখেন, যা ভালো মনে করেন, সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক। তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, কিন্তু ইউনূস ক্ষমতায় এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক। কাজে আমি সাবধান করে দিচ্ছি, বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে, কিন্তু এত মানুষের জীবন নেবে কেন? এভাবে মানুষের উপর হামলা করবে কেন? একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে। আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায়, যেগুলি সব আওয়ামী লীগ করে। তার তো টাকা আছে, সে বাংলাদেশের টাকা চুরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে, এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ, সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটিতে দেখায়, সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে। অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই, এসব ইউনূসের সেই নিজের করার, এটা তার পরিকল্পিত, এবং কিন্তু দোষগুলি সব আমাদের। আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি, অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নাই, কোনো নালিশ নেই, কেউ কিছু করতে পারবে না। এটাই হচ্ছে তার নিয়ম। বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে। যখনই যেখানে সব, এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা, লুটপাট আর নির্যাতন না হচ্ছে। দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে, আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে। বিএনপি কী ভেবেছে সেটা আমি জানি না, তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। তো এরপরে তাদের ভবিষ্যৎ কী, সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কাজ করতে দেবে না, ছাত্রলীগ নিষিদ্ধ, অপরাধটা কি? আমাদের দেশ স্বাধীন করেছি, দেশে উন্নয়ন করে দিয়েছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছি, দারিদ্রের হার কমিয়েছি, এটাই কি অপরাধ হয়ে গেল? দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে ইউনূসের ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে? সেজন্য আবার দারিদ্রের হার বাড়ালো, মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চাল, ডাল, তেল, লবণ, তরি তরকারি, মাছ, মাংস সব কিছুর দাম বেড়েছে, আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের। লাশ ফেলবে, কারণ লাশ ফেলে সরকারে আসা। 2024 সালের 15 জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইউনূস, তার মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং সত্য কথা তো বেরিয়ে যায়, তো রাখতে পারে না। ইউনূসের এক সমন্বয়ক, এনসিপি পার্টির নেতা, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যেয়ে বলে দিয়েছে 4 আগস্টে নাকি ইউনূসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল।
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি, সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কী কারণে? সংবিধান লঙ্ঘন করা, স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করা। আর ইউনূস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে। যে কটা উপদেষ্টা নিয়ে এসেছে তার বোধহয় 60%ই তো বিদেশি নাগরিক। আর ইউনূস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে, কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি, এখন জানি না তা তো না। যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ, বাংলাদেশে না। বাংলাদেশে মানুষের জন্য কখনো কিছু করবে না। আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, দণ্ডিত একটা মানুষ, সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে। তার বিরুদ্ধে 6টা মামলা ছিল দুদকের, সব বাতিল। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা 6ই আগস্ট যেটা রায় হওয়ার কথা, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। কোনো নিয়ম নাই, আইন নাই, আদালত নাই, কিচ্ছু নাই। সব জায়গায় দলীয়করণ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, উচ্চ আদালত, সব কিছুতে তাদেরকে সব এই জঙ্গির ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো। বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে, আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা বিএনপির বোঝা উচিত। একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, কিন্তু ইউনূস ক্ষমতায় এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক, অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে এবং ধাপ্পাবাজি দিয়ে। সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার, আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যা, আমাদের চিঠি লিখছে সেটাও মিথ্যা, সব ভুয়া, সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতাকর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব, যে আলোচনা সমালোচনা, দীর্ঘদিনের যে বিতর্কর সৃষ্টি হয়ে আছে, সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে। বিশেষ কারণে গেলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি, তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে? খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার কুশল বিনিময় হয়েছে? আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরও তীব্র হচ্ছে, সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন, বিশেষ কোনো পরামর্শ করেছেন, নাকি শুধুমাত্র হাই হ্যালো? অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে? কি ঘটেছে আসলে? বিষয়টি হচ্ছে, দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রথা অনুযায়ী বঙ্গভবনেই শপথ হবে, শপথ করাবেন রাষ্ট্রপতি, এবং প্রথা বা রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা, প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই যে তাদের মধ্যকার যে দেখাস, তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত 5 মার্চ, যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরার শপথ নিলেন। তারপর প্রায় 10 মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ, আর এর মধ্যকার তাদের সম্পর্কের যেই নানান ধরনের কেচ্চা কাহিনী, সেগুলো তো আমরা জানি, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন দুজনে যেহেতু দেখা হয়েছে, স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্যকার যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক, সেই বরফ গলেছে। কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো? রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি, আলাদা সংগোপনে কথা বলার ছবি, মানে কোথাও প্রকাশ পেয়েছে? অথবা ভিডিও ফুটেজ? কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা, বা নাই বা জানতে পারলাম। কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত 2 মিনিট 3 মিনিট বা একান্তে কথা বলছেন, এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এবং অনেক ঘেটে ঘুটে আমি এই সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম, অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি। অনেক সময় ধরে আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন।
খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে জুবাইর রহমান চৌধুরীকে। বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা, সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট, রাষ্ট্রপতি তাকে নিয়ে প্রবেশ করবেন এবং খুব স্বাভাবিকভাবেই দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে, ঢুকেছিল সেভাবে। কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান, এটা কোনো প্রথার মধ্যে পড়ে, কোনো সভ্যতার মধ্যে পড়ে? আমি সেই ফুটেজটিতে সেটাই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে, একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে মানে কি 2-4 সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢোকার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসন দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারোর সালামের উত্তর তিনি দিতেই পারেন। কিন্তু কোন রেওয়াজ থেকে, কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান? রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার তো আছেই। এবং সেই ফুটেজটি যদি কেউ দেখে থাকেন, দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার মুখচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল। তার অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছিল যে তিনি অপমান বোধ করছেন। এটা তো সভ্যতা নয়, যেখানে বারবার আমাদেরকে সবক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্টের পর থেকে, তিনি এই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে, যে 5 আগস্টের পর দেশ ঐতিহাসিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 5 আগস্টের পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। এই কি তার সভ্যতার নমুনা? এত হীনমন্য সম্পন্ন কোনো সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দুঃখিত তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, যে এই ধরনের নিচু মানসিকতা কেন তিনি হবেন। রাষ্ট্রপতিকে তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়ে হঠাৎ করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে, সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন। তার মানে কি আরও একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে? বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15-16 মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 7-8 মাস দেখা নেই, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কেড়ে নিয়েছে মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না, তার সঙ্গে দেখা করেন না। এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমানবোধের কথা জানালেন এবং এও জানালেন যে তিনি আর পারছেন না। নতুন সরকার গঠনের পর, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরই তিনি পদত্যাগ করবেন। এবং খেয়াল রাখার মতো বিষয়, এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছি, যে রয়টার্সকে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো, তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে। আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগন্যাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির। তিনি বিশেষ সিগন্যালের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন, মুখ খুলেছিলেন। এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যদি দেখে এসেছি, এটি প্রথায় দাঁড়িয়ে গেছে, রেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন, হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তার কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন, অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে নয়। তিনি এমন কিছু এই বাংলাদেশের বুকে করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে। ইতিহাস হয়ে থাকবেন ঠিকই, যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন, তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।